কিন্তু একজন সেনাপতি কিন্তু একা যুদ্ধ করে না, তার সঙ্গে কিন্তু আরও লোকজন থাকে। মেসি কিন্তু একা খেলে না, আরও অনেকে থাকে। তো আপনি কিন্তু ধরেন আপনি মেসিকে নিয়ে এসে যদি বাংলাদেশে ফকিরপুর টিমের বানাই দেন, স্ট্রাইকার বানাই দেন, সেই টিম কিন্তু হারবে। ইনফ্যাক্ট সেনাপতি যুদ্ধের মাঠেও যায় না। হ্যাঁ, তো এখানে ওনার যেটা হয়েছে আমার কেন যেন মনে হয় এখানে একটা সিনক্রোনাইজিং হচ্ছে না, এটা আমার ধারণা। আমি আপনাকে এক্সাম্পল দিই কয়েকটা জিনিস। উনি পুলিশ সপ্তাহের সময় বললেন যে আমরা দলীয় পুলিশ চাই না, প্রথম দিন বললেন। দ্বিতীয় দিন ওনাকে পেছনে বসায় রেখে আমার ঢাকা রেঞ্জ ডিআইজি বলা শুরু করলেন, 20 মিনিট ধরে বললেন যে উনি কিভাবে বিএনপির লোক। তারপর ওই পুলিশের ব্যাপারে কোনো, ওই অফিসারের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন স্বরাষ্ট্র সচিব, ছিলেন আইজিপি, ছিলেন পেছনে বসে আছেন। সামনে দাঁড়িয়ে সে বলতেছে, সে যখন ক্লাস 7-এ পড়ে তখন সে জিয়াউর রহমানের ধানের শীষের মালা পরাইছে। তারপরে যখন সে স্কাউটে আসছিল এই আজিমপুরে, একদিন জিয়াউর রহমান গেছে, জিয়াউর রহমানের দরজা খুলে দিছে, জিয়াউর রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছে, বেগম জিয়া তাকে আবার চাকরিতে ফেরত নিয়ে আসছে। মানে উনি একজন যে সাচ্চা জাতীয়তাবাদী এবং বিএনপির কর্মী, এটা উনি প্রমাণ করে ছাড়লেন। আগের দিন কিন্তু প্রাইম মিনিস্টার বললেন যে আমরা কোনো দলীয় পুলিশ চাই না। মিলল না। এখন উনি যাই তাকে চর মারবে, তা তো মারবে না। ওনার ভিতরে একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল। কী অ্যাকশন নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারতো, আইজিপি নিতে পারতেন, অথবা নিতে পারতেন, স্বরাষ্ট্র সচিব নিতে পারতেন। কেউ নিয়েছেন? অ্যাকশন তো এরাই নেবেন। কেউ নিয়েছেন? কেউ নেন নাই। তার মানে হলো ওই রেঞ্জ ডিআইজি যেমন প্রাইম মিনিস্টার কথাটা বোঝেন নাই, এই তিনজনও বোঝেন নাই। আর যদি এই তিনজন না বোঝেন অথবা বুঝেছেন কিন্তু গুরুত্ব দেন নাই, যদি পরেরটা হয় তাহলে তো এর চেয়ে অসহায় প্রাইম মিনিস্টার আমরা পাই নাই। 2 দিন পরে উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে, যে বলেন আমরা দলীয় শিক্ষক চাই না। বলছেন না ওখানে যে ভিসিরে বসে আসলো সে কি দলীয় না? ওখানে যে প্রো ভিসি বসে আসলো সে দলীয় না? তাকে তো দলীয় বিবেচনাতে নিয়োগ দেওয়া হয়েছে। মানলাম আগে নিয়োগ দিয়ে দিয়েছে, চলে আসলেন উনি। আসার পরের দিনই 11টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছে দলীয় বিবেচনায়। এবং তার প্রতিফল কী হয়েছে? এই যে গাজীপুরে যেটা ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা আছে, এখানে আজকেও মারামারি হয়েছে, 7 জন না 8 জন, মারাত্মক অবস্থা এই ভিসি নিয়োগ নিয়ে। দলীয় ভিসি না এগুলি। তাহলে ওনার কথা তো আমাদের শিক্ষামন্ত্রী বুঝেন না রে ভাই, বুঝেন না অথবা মানেন না, যে কোনো একটা। একদম শুরুর দিন আমি এটা কী বলবো, মানে আমার বলতে লজ্জাই লাগে। একদম শুরুর দিন উনি বললেন যে আমি সরকারি গাড়ি নিব না, সরকারি তেল নিব না, সরকারি ড্রাইভার নিব না। কেন বলেছেন বলেন তো? উনি না নিলে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাব? চেঞ্জ তো হবে না। উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। উনি জনগণকে বলতে চেয়েছেন যে আমরা নিতে আসি নাই, আমরা দিতে আসছি। এটাই তো করেছেন, আর তো কিছু না। তো ওনার এই এক্সাম্পলটা কার জন্য ক্রিয়েট করছেন? আপনার জন্য না আমার জন্য? আমার জন্য তো না, আমার তো গাড়িই নেই, তো আমার জন্য তো ক্রিয়েট করেন নাই। সরকারের কোনো টাকা তো আমি নিই না কখনো, তাহলে আমি না। তাহলে উনি এই উদাহরণটা তৈরি করেছেন, করতে চেয়েছেন ওনার কলিগদের জন্য, ওনার ক্যাবিনেটের মেম্বারদের জন্য। একজন মন্ত্রী ছাড়া আর কেউ মানে নাই, কেউ এটা কোনো গুরুত্বই দেয় নাই। উনি আশা করে বসে আছেন এখনো। আমি কিন্তু আমি অতগুলি বলি না ওনার সঙ্গে আলাপ, এই শেষের কথাটা কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি যেটা করলেন আপনার মন্ত্রী ওটা মানলো না। কি বললেন উনি? উনি বলেন যে আমি তো ওনাদেরকে জোর করতে পারি না। ভাই উনি একটা জেনুইন ভদ্রলোক ভাই। উনি বলছেন আমি তো ওনাদেরকে জোর করতে পারি না। আমি কি আপনাকে আশা করেন নাই সবাই আপনাকে মানে? আমি আশা করেছি, কিন্তু আমি তো জোর করতে পারি না। এই জিনিসটা বুঝে ওই লোকগুলো বুঝে উনি যে দিনটা ঘোষণা করলেন, আমি বিশ্বাস করলাম তার পরের দিন প্রত্যেকটা মন্ত্রীর হলফনামা চেক করছি, এবং এই হলফনামায় দেখছি যে সবচেয়ে কম ইনকাম হলো প্রধানমন্ত্রী। আমি যদি হলফনামাটাকে সত্য মনে করি, সবার সবচেয়ে কম ইনকাম এই প্রধানমন্ত্রীর ইনকাম সবচেয়ে কম। তো যার ইনকাম সবচেয়ে কম সে যদি এত ছাড় উনি এটা করতে পারলেন, বাকিরা পারলেন না। আর যাদের ইনকাম এত বেশি তারা কেউ করা মানে ছাড়তে পারছে, মানে এদের এত আছে এইটুকু ছাড়তে চায় না। মানে আত্মা ছোট, বইটা গ্রামে বলে না, তুই বড় লোক হইতে পারিস তো তোর আত্মা ছোট। আমাদের এই মন্ত্রীগুলি প্রত্যেকে ধনাঢ্য। আপনি বলেন আব্দুল আল মিন্টু,
আমি নাম ধরে বলতেছি, আব্দুল আল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের কত টাকারা জানে? কত বড় এটা কয় টাকার এরা জানে? এদের এই গাড়ি লাগে? এরা কি সরকারের কাছে চড়ে? সরকার থেকে যে গাড়িটা দেয় এটা তারা চড়ে? তারা তার চেয়ে অনেক দামি গাড়ি চড়ে। এইটুকু ত্যাগ করার মতো মানসিকতা তাদের নাই। বড় লোক কিন্তু কলজা ছোট। এই ছোট কলজার লোক নিয়ে উনি কেমন করে দেশ রান করবেন আমি বুঝি না ভাই। আমি আনহ্যাপি এই জন্য। আমি তারপরেও আমি মনে করি রিপেয়ার হয়ে যাবে। উনি তো 180 দিনের একটা দিয়েছেন, লক্ষ্যমাত্রা দিয়েছেন। আমি নিশ্চিত 180 দিন পরে অন্য সিন দেখবেন আপনারা। এটা আমি যতটুকু বুঝি বলতে দেখেন, মানতেছে কে তার কথাটা? কতগুলি উদাহরণ দিয়ে বলি। দেখেন, হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অভিযোগটা কী ছিল বলেন তো? যে উনি নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ কিন্তু এটা, যে উনি নির্বাচন ব্যবস্থা বলতে কিছু রাখেন নাই। ভোট দেয় না, নিজেরা আমরা মামুরা ইলেকশন করে, ঠিক আছে? এই গভর্নমেন্ট আসার পর কয়েকটা নির্বাচন তো হয়েছে, জাতীয় পর্যায়ে হয় নাই। এই যে বারের নির্বাচনটা সুপ্রিম কোর্ট বারে হলো, ঢাকা বারে হলো, আপনি তো ইলেকশন করতে দিলেন না 40 জন 42 জন লোকরে। কি লাভ হয়েছে? বারের ইতিহাসে এরকম ঘটনা একবার ঘটে নাই, তারা ঘটাইলো। তারপরে ভোট পড়লো কত? ভোট পড়লো হলো আপনার 36%। কিছু হইল কিছু? মাহবুবউদ্দিন খোকন পাস করছে। খোকন ভাই আপনারও পছন্দের লোক, আপনারও কাছের লোক, আমাদেরও খুব পছন্দের লোক, খুব ভালোবাসি লোকটাকে। গত বছর ভোট পাইছিল কত? সে 2682 মতো। এইবার ভোট পাইছে কত? 2900। উনি তো ওনার ভোটগুলি পাইছে রে ভাই, উনি তো ওনার ভোটগুলি পাইছে, এর চেয়ে বেশি তো পায় নাই। তাহলে আপনি কেন করলেন? আপনি তো এমনিও জিততেন। গতবার এই ভয়ঙ্কর অবস্থায় শেখ হাসিনার আমলে, গতবার তো হয় নাই, তার আগের শেখ হাসিনার ভয়ঙ্কর আমলে তারপরে তো মাহবুবউদ্দিন খোকন জিতছে। তো মাহবুবউদ্দিন খোকন এইবার সেই সাহসটা করতে পারলো না। এর মধ্যে এত আকাম করে ফেলেছে যে ভয় পেয়ে গেছে, আমার কেউ ভোট দিব না। তো কি লাভ হলো ভাই? নির্বাচন ব্যবস্থা কই? তো এই নির্বাচন ব্যবস্থা বিএনপির আমলেও দেখতে হবে। তাহলে কি পার্থক্য? বললে মন খারাপ হয়ে যায়, কারণ আমরা তো এই সরকারকে আমরা পছন্দ করতে চাই, ভালোবাসতে চাই। আমরা একটা অসাধারণ, এবং আমি তো মনে করি যে অন্যদের সঙ্গে তুলনা করা যায় না। আমি তো ভাই অনেক সরকার প্রধান দেখছি, কিন্তু সে এরশাদের আমল থেকে, আমার সাংবাদিকতা জীবন থেকে তখন থেকে সরাসরি দেখছি, কাছ থেকে দেখছি, একটু দূরের থেকে দেখছি, বিভিন্নভাবে দেখছি। আমি তো এরকম প্রধানমন্ত্রী দেখি নাই। এরকম প্রধানমন্ত্রী দেখি না যেই নাকি অন্য যারা প্রধানমন্ত্রী হওয়ার পরে চার দিয়ে একটা দেয়াল উঠাই দেয়, আর উনি দেয়াল ভেঙে দিচ্ছেন। উনি অন্য লোকদেরকে ডেকে দিচ্ছেন, বলেন আমার সম্বন্ধে কি বলে লোকে। আমার সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার যখন প্রথম দেখা, ওনার প্রথম প্রশ্ন যে আমরা কেমন করতেছি, জনগণ আমাদের সম্পর্কে কি বলে। তো আমাকে জিজ্ঞেস করার দরকার কি? ওনার চামচার অভাব আছে? কিন্তু উনি চামচাদের বাইরেও অন্য কারো কাছ থেকে একটা অপিনিয়ন জানতে চান। এটা এর আগে কখনো আমি দেখি নাই। আপনি তো অনেক প্রাইম মিনিস্টারের সঙ্গে মিশছেন, অনেক সরকার প্রধানের সঙ্গে মিশছেন, এরকম দেখিনি আমি। এরকম একজন লোক যদি ব্যর্থ হয়, তাহলে এই গ্রুপটার জন্য হবে। ডক্টর চৌধুরী। না, এখানে মাসুদ কামাল সাহেবের সব কথাই কারেক্ট। তারপর আমি একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা হচ্ছে কি,